আজকে আমরা একটা রেল ইঞ্জিন তৈরির কারখানায়। রেল ইঞ্জিন তৈরির কারখানা বললে প্রথমেই আপনাদের মনে হবে যে আমরা চিত্তরঞ্জনে এসেছি। আমরা চিত্তরঞ্জনে আসিনি, আমরা হুগলি জেলার চন্দননগরে। এখানে আছেন গণেশ ভট্টাচার্য। দীর্ঘ 20 বছর ধরে তিনি রেলের ইঞ্জিন বানাচ্ছেন। শুধু রেলের ইঞ্জিন বললেই ভুল হবে, তার সঙ্গে রেলের বিভিন্ন কম্পার্টমেন্ট, সংসদ ভবন, ট্রাম, কলকাতার যে হারিয়ে যাওয়া দোতলা বাস, সব কিছুই তিনি তুলে ধরছেন বাঁশ দিয়ে। একটা বাঁশ কেটে সূক্ষ্মভাবে একদম অ্যাকুরেট ট্রেন যেরকম দেখতে হয়, ট্রেনের কম্পার্টমেন্ট, ট্রেনের ইঞ্জিন যেরকম দেখতে হয়, সেই অসাধারণ শিল্পকর্মগুলো তুলে ধরেন গণেশবাবু। চন্দননগরের হরিদ্রাডাঙ্গার গণেশবাবুর হাতে যেন জাদু আছে। একটা বাঁশ কেটে সেটাকে কত পাতলা করে সূক্ষ্মভাবে সেই দিয়ে যে এরকম অসাধারণ শিল্পকর্ম তৈরি করা যায়, সেটা গণেশবাবুর সিঁড়ির তলার ওই এক চিলতে যে কাজের জায়গা, যে কর্মক্ষেত্র, সেখানে না এলে বোঝা যেত না। দীর্ঘ 20 বছর ধরে এই কাজটি করে আসছেন গণেশবাবু এবং একজন সম্পূর্ণ শিল্পী। তিনি কিন্তু বাঁশ কাটা থেকে আরম্ভ করে বাঁশ বয়ে আনা এবং সেগুলোকে টুকরো টুকরো করা, সেইগুলো দিয়ে শিল্পকর্মে ট্রান্সফার করা, পুরো কাজটাই নিজের একার হাতে করে থাকেন। এই নিয়ে গণেশবাবু আমাদের খুব সুন্দর একটা কথা বলেছেন, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা। সবথেকে যেটা যেটা আমি যখন বাঁশ কাটতে যাই তখন আমি হয়ে যাই একজন বাঁশ কাঠুরিয়া, কেন আমি নিজের হাতে বাঁশ কাটি। আচ্ছা, গাড়িতে যখন মাল লোডিং করি তখন আমি হয়ে যাই খালাসি। মাল নামানোর পরে হচ্ছে আনলোডিং করি আমি, তখন পর্যন্ত খালাসি। যখন বাঁশটাকে কাটা ধরছি, মানে আমার হাতে যখন বাঁশটা আসছে, শিল্পের রূপ পাবে, তখন আমি একজন সাধারণ মানের শ্রমিক, মানে বাঁশ কাটা যেটাকে লেবার ক্লাস বলে, তখন আমি সেই লেবার। এবং যখন সমস্ত কোনো প্রসেস পূর্ণ করে আমি বসছি কাজ তৈরি করতে, সেটা ট্রাম হতে পারে, বাস হতে পারে, হাওড়া ব্রিজ, কেদারনাথ মন্দির ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অনেক কিছু হয়, তখন আমি একজন শিল্পী। আমি নিজেকে বিভিন্ন চরিত্রের মধ্যে ঢেলে দিই। বাঁশ দিয়ে একের পর এক অসাধারণ শিল্প সৃষ্টি করে চলেছেন গণেশবাবু, কিন্তু প্রতিনিয়ত আরও অনেক অনেক নতুন শিল্প তিনি তৈরি করতে চাইছেন। কিন্তু খিদে তো আর অ্যাকচুয়াল মেটে না, কেন আমার মানে শিল্পসত্তার ধর্ম হচ্ছে যাহা দেখিব তাহাই করিব, সর্বসত্তা অনুকরণে আমি বিশ্বাসী, তাই আমার খিদে কখনো মেটে না। 20 বছর আগে যখন তিনি কাজ শুরু করেন, ভেবেছিলেন অন্যদের থেকে একটু স্বতন্ত্র হতে হবে। সেই থেকেই এরকম একটা চিন্তাভাবনা। তারপরে গণেশবাবুর হাত ধরে একের পর এক অসাধারণ শিল্পকর্ম তৈরি হয়েছে। ট্রাম, ট্রেন থেকে আরম্ভ করে বিভিন্ন মডেল তিনি বানিয়েছেন, এবং তিনি যে ট্রাম বা ট্রেনগুলো বানিয়েছেন সেগুলো শুধুমাত্র মডেল নয়, বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় সেই ট্রেনগুলোয় ইঞ্জিন লাগিয়ে খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। আমার জার্নি 19 বছর শেষ হতে চললো, মানে 20 বছরে পা দেবে জুলাই মাসের শেষের দিকে। আর কেন আমি এই কাজ করছি বলতে গেলে, সবাই সব রকম একই কিছু অনেক কিছুই করে, কিন্তু আমি মনে করি ব্যতিক্রমিতাই হচ্ছে জগতের কাছে পরিচয় মেলে ধরতে সক্ষম হয়, এবং ব্যতিক্রম চিন্তাভাবনাই এগিয়ে যেতে সাহায্য করে। কিভাবে তৈরি করেন? এইগুলো আমার তৈরি করা হচ্ছে সবই মস্তিষ্কের ওপর নির্ভরশীল। কেন আমার তৈরি করতে, একটা রেল ইঞ্জিন তৈরি করতে আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা হচ্ছে 5খানা ছবি, বাম দিক, ডান দিক, সামনে, পিছনে এবং উপরের ছবি। বাকি কাজ আমার। কি দিয়ে তৈরি করেন? কতদিন লাগে? কিভাবে বানান? এই ইঞ্জিন তৈরি করতে বড় হলে লাগবে মোটামুটি 12 থেকে 13 দিন, রং করলে হয়তো 2 দিন বাড়বে, কিন্তু ছোট সংস্করণে যখনই আসবো সেটা 1 সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ। কি দিয়ে তৈরি করেন? এটা আসাম বাম্বু, এটা লোকাল বাঁশ নয়। এই বাঁশ হচ্ছে শিল্পসত্তা বা যে কোনো শিল্পসত্তার ক্ষেত্রে সোনেপে সোহাগা। আর লংজিভিটি কিরকম? লংজিভিটি যদি আমি ভালোভাবে একেবারে পরিষ্কার বাংলায় বলতে চাই, মানে যিনি কিনবেন তার পরবর্তী 10 প্রজন্ম এটাকে উপভোগ করতে পারবে। আর কিরকম কি দাম হচ্ছে? দাম এগুলো 10,000, 20,000-এর মধ্যেও আছে, আবার 4,500 টাকার মধ্যেও আছে, 5,000 টাকাতেও আছে, বিভিন্ন দামের আছে এগুলো। আর ভারতের কোথায় কোথায় যাচ্ছে? ভারতের এখনও, ভারতের বলতে গেলে 29টা রাজ্য, 29টা রাজ্যের মধ্যেই আমার মাল এখন যাওয়াটা নিয়ে অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গায় গেছে, যেটাকে অব্যাহত বলছি আমি আর কি। দেশের বাইরে তো গেছেই। দেশের বাইরে কোথায় কোথায়? দেশের বাইরে গেছে আপনার আমেরিকায় গেছে, সিঙ্গাপুর গেছে, মালয়েশিয়া গেছে,
তারপরে এখন পুজোর পর যাবে হচ্ছে কানাডায় আমাদের ভারতীয় সম্পদই যাচ্ছে, লালকেল্লা, হাওড়া ব্রিজ, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরবাড়ি এবং আপনার হচ্ছে বেলুড় মঠ। আর পুজোর থিমও তো একসময়, হ্যাঁ, পুজোর এবছর আমার ব্যক্তিগত কাজের যে মান রয়েছে এতটাই বেশি পরিমাণে রয়েছে যে আমি পুজোর কাজ এবছর দুজনের সাথে কথা হয়েছে, দুজনের সাথেই আমি বর্জন করতে বাধ্য হয়েছি। কেন আমার ব্যক্তিগত কাজের যে মাপকাঠিটা রয়েছে এটা অনেক বড়, দীর্ঘ, এবং রেল ইঞ্জিন এখনও পর্যন্ত যা রয়েছে 30টারও ওপরে তৈরি করা বাকি রয়েছে। অর্থাৎ আমি যাদের কাছ থেকে আগে পয়সা নিয়ে বসে আছি তাদেরকে তো আর পিছিয়ে দেওয়া যায় না, পুজোর যতই বড় কাজ হোক। সেই জন্য আমার কাছে তাদের গুরুত্বটা বেশি। আর এখনো পর্যন্ত কি কি বানিয়েছেন, মানে আমাদের যেগুলো এখনও পর্যন্ত আমি 2000-এর ওপরে জিনিস বানিয়ে ফেলেছি, যেগুলো আমার মানে বলতে গেলে তাজমহল, দিল্লির আগ্রা ফোর্ট, তারপর হচ্ছে আপনার লালকেল্লা, দক্ষিণেশ্বরের মন্দির, তারপরে রয়েছে আপনার সাংসদ ভবন, তারপরে রয়েছে রেল ইঞ্জিন, হাওড়া ব্রিজ, কলকাতার ট্রাম, কলকাতার ডবল ডেকার বাস, মানে বলে শেষ করা যাবে না। শিল্পী গণেশ ভট্টাচার্য স্বপ্ন দেখেন, তার স্বপ্নটাও অন্যদের থেকে স্বতন্ত্র। তিনি স্বপ্ন দেখেন 1853 সাল থেকে এখনও পর্যন্ত ভারতীয় রেলের যতগুলো ইঞ্জিন তৈরি হয়েছে তার মডেল তিনি বানাবেন এবং সেগুলো সংরক্ষণ করার জন্য একটা মিউজিয়াম তৈরি হবে। সেই জন্য বিভিন্ন দপ্তরে তিনি চিঠিও করেছেন, যদিও সেই চিঠির কোনো প্রত্যুত্তর এখনও তিনি পাননি। আশা করি তার স্বপ্ন একদিন সত্যি করেই সফল হবে। তবে আমার যে স্বপ্নটা রয়েছে, ভারতবর্ষে আজকে 1853 সাল থেকে ভারতীয় রেলের সূচনা হয় এবং যেখানে দাঁড়িয়ে 2025 অবধি ভারতের রেল ইঞ্জিনের বিভিন্ন রকমের মডেল, টাইপ অফ মডেল ইঞ্জিন তৈরি করা হয়েছে। আমার যে স্বপ্ন সেটা হচ্ছে সবার থেকে ভিন্ন, সব থেকে আলাদা। আজকে ভারতের রেলওয়ে মিউজিয়ামে যেখানেই যান না কেন অনেক রকমের 20টা 25টা বা কোথাও 30টা সংগ্রহ দেখতে পাবেন, কিন্তু আমি আমার কাজের দক্ষতা দিয়ে আমি এটুকুনি দাবি দিয়ে বলতে পারি, আমি যা কাজ জানি, এটা আমার কাছে 2 বছরের একটা কন্ট্রাক্ট যদি হয়, আমি ভারতবর্ষে 1853 থেকে 2025 অবধি সমস্ত টাইপ অফ মডেল ইঞ্জিন তৈরি করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমি তার জন্য আলাদাভাবে পারিশ্রমিক পাবো, এবং সেই দিয়ে সেটার জন্য যদি একটা ল্যান্ড পাওয়া যায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাংলারই বুকে, সে মানে মানুষ দেশে দেখবে যে এত সাল থেকে নিয়ে এত সালে অতীত থেকে বর্তমান অবধি ভারতীয় রেল ইঞ্জিন এখানে সংগ্রহ করা রয়েছে এবং সেটা সংগ্রহ সোনালী অক্ষরে লেখা থাকবে। এটা অভাবনীয় এক পরিকল্পনা এবং এই পরিকল্পনার জন্য আমি এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্য সব জায়গা থেকেই যা শূন্যতাই ফিরে পেয়েছি, তবুও লড়াই ছাড়ছি না, দেখি চেষ্টা করা যাক কী হয়। শিল্পী গণেশবাবুর মনে কিন্তু অনেকটা অভিমান জমে আছে। তার মতো যারা শিল্পী তারা প্রকৃত শিল্পের কদর এই দেশে পান না। শিল্পী মানে চিত্র অভিনেতা বা চিত্র তারকা, এটা আমাদের সমাজ বুঝিয়ে দেয়। মানে শিল্পী মানে যে আরও শ্রেণীবিভাগ আছে, আমার মতন বহু লোক আছে লড়াই করে যাচ্ছেন বা আগামী দিনে আরও লড়াই করবে, কিন্তু তারা সেভাবে উজ্জ্বলতা পায় না। না পাওয়ার বহু কারণ আছে। এখন জনসমাজ বলুন, যে আমাদের ভারতবর্ষ হচ্ছে রাজনৈতিক বেসিস, রাজনৈতিক দলের মানে পক্ষপাতিত্ব করলে বা তার কোনো ঘনিষ্ঠতার সাথে পরিচয় থাকলে অতি সহজে সেই শিল্পী আকাশ ছোঁয়া সাফল্যতা পায়। কিন্তু আমাদের মতন শিল্পীদের প্রত্যেকটা দিন রাত্রি সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত লড়াই করে যেতে হয়। এটাই আমাদের মধ্যে বিরাট একটা ফারাক, যেটা বাকিদের সাথে সেই ফারাক গড়তে হয় না। গণেশবাবু, আপনি আপনার লড়াই চালিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। আমরা প্রার্থনা করব একদিন আপনার যে স্বপ্ন, আপনার যে মিউজিয়ামের স্বপ্ন, সেই স্বপ্ন সফল হবে। সারা পৃথিবী থেকে লোক আসবে আপনার মিউজিয়ামে আপনার ট্রেনের মডেলগুলো দেখতে। ভালো থাকবেন গণেশবাবু।